আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমরা বার ডায়াগ্রাম শিখছিলাম, অর্থাৎ স্তম্ভচিত্র। প্রথম দিন শিখেছিলাম আমরা সরল স্তম্ভচিত্র, দ্বিতীয় দিন আমরা শিখেছি যৌগিক স্তম্ভচিত্র। আজ আমরা দেখে নেব মিশ্র বা বহু স্তম্ভচিত্র, অর্থাৎ ইংলিশ টার্মটাও আমরা জেনে রাখবো বলেছিলাম, মাল্টিপল বার ডায়াগ্রাম। প্রথম দিন আমরা আলোচনা করেছিলাম মিশ্র স্তম্ভচিত্র, সরল স্তম্ভচিত্র, যৌগিক স্তম্ভচিত্র সবগুলো নিয়েই। আজকে যেহেতু আমরা মিশ্র স্তম্ভচিত্রের অঙ্ক শুরু করবো এক্ষুনি, তার আগে একবার জেনে নিই মিশ্র স্তম্ভচিত্র কখন করব। যখন তোমাদের কাছে দু তিন রকমের ডেটা বা রাশি তথ্য দেওয়া থাকবে, দেখবে সেই রাশি তথ্যগুলোর মধ্যে আন্তঃ সম্পর্ক আছে, মানে প্রত্যেকটা রাশি তথ্যের সঙ্গে আর একটা রাশি তথ্যের সম্পর্ক আছে। যেমন ধরো এখানে আমি দুটো করে বার ডায়াগ্রাম একসাথে করেছি, এটাকেই এই ধরনের স্তম্ভচিত্র আঁকাকেই মিশ্র স্তম্ভচিত্র বলে। কখন করব? যখন দেখছো তুমি মালদার নারী ও পুরুষ এর সংখ্যা দেওয়া আছে, আর ধরো মুর্শিদাবাদের নারী ও পুরুষ সংখ্যা দেওয়া আছে, তখন আমরা এইরকম মিশ্র স্তম্ভচিত্র করতে পারি। এবার তোমরা বলতে পারবে যে সম্পর্ক যে দেওয়া আছে তাহলে সেটা যৌগিক স্তম্ভচিত্র হবে না, কেন? সেক্ষেত্রে বলা দরকার যৌগিক স্তম্ভচিত্রের ক্রাইটেরিয়া কিন্তু বলছে একটা সমগ্রকে বিভিন্ন উপাংশ দেওয়া, মানে একটা সমগ্র তার মধ্যে বিভিন্ন অংশ দেওয়া আছে, ওই বিভিন্ন অংশগুলো যোগ করলে সেটা একটা স্তম্ভচিত্র হবে। যেমন ধরে নাও রুরাল ও আরবান, অর্থাৎ গ্রাম ও শহর, গ্রাম ও শহর মিলেই একটা স্থান হয়, মোট স্থান হয়, টোটাল স্থান যেটা মোট স্থান সেটা হয়। গ্রাম আর শহর বাদে আমরা খুব একটা আর ভাগ জানি না, যাই ভাগ আছে সব গ্রাম আর শহরের মধ্যেই পড়বে। যদি তোমরা মেগা সিটি, মেট্রোপলিটন সিটি বলো, সবকিছু শহরেই আসছে। আবার যদি তোমরা ছোট গ্রাম, বড় গ্রাম, মাঝারি গ্রাম যাই বলো না কেন, সবকিছু গ্রামেই আসছে। তো এই দুটো ক্যাটাগরি মিলেই একটা মোট স্থানকে বোঝাচ্ছে। কিন্তু যদি নারী আর পুরুষ বলে, এদেরকে যোগ করলে যেটা হচ্ছে মোট জনসংখ্যা, সেটা আবার আলাদা। তার মধ্যে নারী, পুরুষ, শিশু সংখ্যা, থার্ড জেন্ডারের সংখ্যা সবাই চলে আসছে, কিন্তু শুধুমাত্র নারী আর পুরুষ নিয়ে কিন্তু সমগ্রক তৈরি হয় না। কিন্তু নারী আর পুরুষ এমন ধরনের রাশি তথ্য যাদের মধ্যে সম্পর্ক আছে, সেই জন্য সেটাকে আমরা মিশ্র স্তম্ভচিত্রের মাধ্যমে উপস্থাপন করতে পারবো। চলো তাহলে কথা না বাড়িয়ে সোজা আমরা অঙ্কে চলে যাই। কোয়েশ্চেন নাম্বার 1, পশ্চিমবঙ্গের, শর্টে দিচ্ছি, 4টি জেলার চলো প্রশ্নটা একবার পড়ে নি। হ্যাঁ, পশ্চিমবঙ্গের 4টি জেলার নারী পুরুষের শিক্ষার হার নিচের সারণীতে দেওয়া হলো, এর সাহায্যে মিশ্র স্তম্ভচিত্র অঙ্কন করো। প্রথমেই কি বললাম, পুরুষ নারীর সংখ্যা, মোট পুরুষ সংখ্যা, মোট নারী সংখ্যা হিসেবে তাদের সংখ্যা দেওয়া থাকতে পারে। এখানে শিক্ষার হার দেওয়া আছে, শিক্ষার হার মানে বুঝে নেবে পার্সেন্টেজে দেওয়া আছে, অলওয়েজ হার মানেই পার্সেন্টেজ, শতকরা হার দেওয়া আছে। তো সেখানেও নারী পুরুষ, নারী পুরুষকে আমরা মিশ্র স্তম্ভচিত্রের মাধ্যমে ফার্স্টে ক্যালকুলেশন করে নেবো, ক্যালকুলেশন মানে স্কেল বার করে নেবো, তারপরে সোজা চলে যাব ডায়াগ্রামে। পরীক্ষার সময় কিভাবে স্কেল বার করবো চলো সারণী করে আমরা দেখে নিই আগের দিনের মতো। আমরা একটু দেখে নিই
প্রশ্নটা তোমরা একটুখানি তোমাদের কাছে লিখে রেখো, কারণ ডেটাটা আর লিখতে হবে না পরীক্ষার সময় তোমাদের। একদম ডেটা যে মানে অর্থাৎ রাশি তথ্য যেটা দেওয়া থাকবে সেটা থেকে একদম আমরা স্কেল বার করে নেবো, আলাদা করে আর লিখতে হবে না। তাই তোমার যে ডেটাটা আমরা প্রশ্নপত্রে দিলাম সেটা তোমরা একটু কোথাও লিখে রেখো, তাহলে বুঝতে সুবিধা হবে। চলো দেখে নাও। স্টেপ 1, মিশ্র স্তম্ভচিত্রের জন্য নির্মিত গণনা সারণী। এটা যদি বাংলায় লিখতে প্রবলেম হয় তোমরা ইংলিশেও লিখতে পারো, অসুবিধার কিছুই নেই। যে ইংলিশে লিখলে কি লিখবে, ক্যালকুলেশন টেবিল ফর মাল্টিপল বার ডায়াগ্রাম। ঠিক আছে, সোজা চলে আসবো এবার আমরা টেবিলে অর্থাৎ সারণীতে। যেমন ভাবে আমাদের প্রশ্নে দেওয়া ছিল তেমন ভাবেই করেছি, শুধু পুরুষ তার পাশে স্কেল 1 সেন্টিমিটার রিপ্রেজেন্ট, নারী স্কেল 1 সেন্টিমিটার রিপ্রেজেন্ট, কারণ এখানে শুধু আমরা স্কেলের ভ্যালু গুলো লিখবো। ঠিক আছে, ওই অরিজিনাল ভ্যালু গুলো আর লিখতে হবে না পরীক্ষার সময় বা তোমরা যখন প্র্যাকটিস করবে তখন আর লিখতে হবে না। চলো আমরা দেখে নিই মালদার, একটুখানি আমরা দেখে নিই তাহলে বুঝতে সুবিধা হবে। স্কেল কিভাবে ধরতে হয় সেরকম একটা ভিডিও অলরেডি দিয়েছি, ওটা একটু দেখে নেবে স্কেল কিভাবে ধরেছি আমরা। আমরা চেষ্টা করছি সবসময় যে 10 সেন্টিমিটারের কাছাকাছি যেন হাইয়েস্টটা থাকে। চলো একটু দেখে নিই, নাহলে আমরা মানে ডেটাগুলো একটুখানি লিখে নিচ্ছি রাফলি এখানে যাতে তোমাদেরও বুঝতে সুবিধা হয়। ডেটাগুলো একদম না থাকলে পাশে বোঝাতে খুব অসুবিধা হয়ে যায়। হ্যাঁ, এই আমাদের নারী পুরুষের শিক্ষার হার। ঠিক আছে, একদম জেলার ভিত্তিতেই লিখেছি, দেখে নাও। এটা লিখতে হবে না পরীক্ষায়, ঠিক আছে, এটা হয়ে গেলে আমি মুছে দেবো। তোমাদের তো প্রশ্নপত্র থাকবেই, তোমাদের আর আলাদা করে লিখতে হবে না। এখানে হাইয়েস্ট কোনটা আমরা তো শিখেছিলাম, হাইয়েস্ট আগে বার করে নেবে। হাইয়েস্টটা দেখো কলকাতার পুরুষের শিক্ষার হার সব থেকে বেশি, তাই এটা হাইয়েস্ট করে দিলাম। স্কেল কিন্তু আমরা দুটো বারগ্রাফ আঁকবো বটে পাশাপাশি এরকম ভাবে, একটা নারীর একটা পুরুষের, স্কেল কিন্তু সেম হবে, নারী আর পুরুষের স্কেল সেম হবে, তাই একটাই স্কেল ধরা হবে। তো দুটোর মধ্যে থেকে আমরা বিচার করে নেবো যে কোনটা হাইয়েস্ট, এটা হাইয়েস্ট। আর লোয়েস্ট হচ্ছে উত্তর দিনাজপুরের ফিমেল লিটারেসি রেট, মানে নারীর শিক্ষার হার লোয়েস্ট। হাইয়েস্টটা নিয়েই আমাদের মেনলি কাজ। হাইয়েস্ট আছে কত, 84.07%। আমরা কত ধরতে চেয়েছিলাম, যে 10-এর কাছাকাছি একটা কিছু ধরলে তাহলে আমাদের সুবিধা হবে। তো এটা আমরা যদি 84.07 আছে, এটা যদি আমরা 10% করে ধরি মোটামুটি 8.4 আসছে। একটু দেখে নাও, 10 দিয়ে যদি 84 কে ভাগ করো, 10% দিয়ে 84% কে ভাগ করলে 8.4 সেন্টিমিটার আমাদের বারগ্রাফের লেন্থ হচ্ছে। আর যদি বলো যে না একেবারে 10-এর কাছাকাছি ধরবো, তাহলে তোমরা সেক্ষেত্রে 10 না করে 8% দিয়ে ভাগ করে দেখতে পারো, তাহলে 10 পয়েন্ট সামথিং পার্সেন্টেজ আসবে তোমাদের। আচ্ছা, কি করে পেলাম, সেই একই উপায়, যে একে আমি এই যে 84 এখানে আমি 10 সেন্টিমিটার করতে চাই, সেই জন্য 10 দিয়ে 84 কে ভাগ করলে হয় 8.4, কিন্তু আমরা বলেছি 1 সেন্টিমিটারের এখানে এরকম 8.4% তো ধরবো না, তাই 8%। ঠিক আছে, 8% ধরলে এখানে 10 পয়েন্ট সামথিং আসবে। কেউ চাইলে এইটা 8% না ধরে তোমাদের ইচ্ছা অনুযায়ী 9% স্কেল করতে পারো, যে 1 সেন্টিমিটার রিপ্রেজেন্ট 9% বা 1 সেন্টিমিটার রিপ্রেজেন্ট 10%। ঠিক আছে, 10% ধরলে 8.4 সেন্টিমিটার আসছে, সেটাও ভালো হবে। ঠিক আছে, তো আমরা তাতে ক্যালকুলেশনেরও সুবিধা হবে, যে 10% ধরলে জাস্ট একটা করে পয়েন্ট এগিয়ে আসবে। চলো আমরা 10%ই ধরে নিই। 10%। সবসময় যে 10ই হতে হবে তার কোনো মানে নেই, আমি বলেছিলাম মনে রাখো 10-এর কাছাকাছি হতে হবে। 10 যে ধরবো সবসময় তো 10 হবে না, তো 10 ধরছি মানে 8 পয়েন্ট সামথিং হতে পারে, 9 পয়েন্ট সামথিং হতে পারে, 10 পয়েন্ট সামথিং হলে তো খুবই ভালো, বা 10 যদি হয় তাহলে 11 পয়েন্ট সামথিং বা 12 পয়েন্ট, মানে 8 থেকে 12-র মধ্যে, 12 সেন্টিমিটারের মধ্যে আমরা বারগ্রাফটা রাখার চেষ্টা করবো, যেটা একটা দেখতে ভালো হয়। কার্টোগ্রাম অলওয়েজ একটু দেখতে সুন্দর হবে, প্রেজেন্টেবল হবে, সেটা হলেই ভালো হয়। ঠিক আছে, তো এখানে আমরা 10% ধরছি, দ্যাট ইজ 8.4 হবে আমার এখানে ক্যালকুলেশন, সেটাও খারাপ লাগবে না, সেটাও 10 সেন্টিমিটারের কাছাকাছি। ঠিক আছে, বুঝতে না পারলে কমেন্ট করবে, আমি বলে দেওয়ার চেষ্টা করবো আবার।
তাহলে আমরা সবসময় চেষ্টা করব হাইয়েস্ট যেটা থাকবে সেটা যেন 10 সেন্টিমিটারের কাছাকাছি সেই বার ডায়াগ্রামটা হয়, বা লাইন গ্রাফ হলে সেই পয়েন্টটা লাইন গ্রাফে 10 সেন্টিমিটারের কাছাকাছি হয় হাইয়েস্টটা, ঠিক আছে? আর লোয়েস্টটা চেষ্টা করবো 1 সেন্টিমিটারের বেশি যেন হয়, সেই রকম ভাবেই আমরা স্কেলটা ধরবো, ঠিক আছে? তো এই ক্ষেত্রে 8.41 হাইয়েস্টটাকে আমি ধরেছি। কেন ধরেছি? এখানে 1 সেন্টিমিটার রিপ্রেজেন্ট 8% ধরলে 10 পয়েন্ট সামথিং আসছে, সেটা করলেও ভুল না, সেটা করলেও ঠিক। আর 1 সেন্টিমিটার রিপ্রেজেন্ট 10% ধরলে 8.41 আসছে। এটা করলে আরো একটা সুবিধা আমরা পাচ্ছি কি না, ক্যালকুলেশন আমাদের খুব সহজ হয়ে যাচ্ছে। পরীক্ষার সময় খুব তাড়াতাড়িও ক্যালকুলেশন হয়ে যাবে, আবার ডায়াগ্রামটাও দেখতে সুন্দর লাগবে। তাহলে আমাদের কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে। এই যে দেখেই বুঝে যাওয়া আমরা কত স্কেল নেব, সেটা আস্তে আস্তে তোমরাও শিখে যাবে। তোমরা যত বেশি প্র্যাকটিস করবে তত তাড়াতাড়ি শিখবে, তত আমার থেকেও ভালো তোমরা করতে পারবে। আচ্ছা, নেক্সট হচ্ছে যেটা বলার ছিল, স্কেল কিন্তু দুটোতে আমি সেমই ধরলাম। চলো এরপর একদম সোজা ডায়াগ্রামে চলে যাব। এটা তো নাম্বার 1, স্কেলটা তোমরা যখন ক্যালকুলেশন করবে মাথায় রাখবে। আর নাম্বার 2 হচ্ছে বলে দিয়েছি প্রথম ক্লাসে, আবার রিপিট করে দিচ্ছি, এই যে 59.27 থেকে আমরা 5.93 কি করে নিলাম? আমি তো শুধু বললাম একটা করে পয়েন্ট এগিয়ে আসবে, তাই না? তাহলে একটা করে পয়েন্ট এগিয়ে এলে হতো 5.92। আমরা কি বলেছিলাম, পয়েন্টের পর 3 নম্বর ঘরে যে সংখ্যাটা আছে সে যদি 5 বা 5-এর বেশি হয়, তাহলে সেই ক্ষেত্রে তার আগের সংখ্যার সঙ্গে 1 প্লাস হয়ে যাবে। তাহলে কি হবে? এই ক্ষেত্রে 5.92 আর থাকবে না, হয়ে যাবে 5.93। প্রত্যেকটা দেখো, এখানে যদি হতো 4.167 হতো, তাহলে সেই 7টা মানে এই যে 7টা, এই 7টা কি হতো 167। তাহলে কি হতো, পয়েন্টের পর আমরা দুটো ঘর নেবো, 3 নম্বর ঘরটা 5-এর বেশি হয়ে যাচ্ছে, তাই 3 নম্বর ঘরের বদলে 1 প্লাস হয়ে যাচ্ছে এই 6টার সঙ্গে। মানে দেখো 6, 7 ছিল তো এই ঘরটা, তার মানে কি 5-এর বেশি, এটা আমি লিখবো না, তাই এই 6-এর সঙ্গে +1 হয়ে যাচ্ছে। এই 6টা হয়ে যাবে 7, আর এই 7টা আমি মুছে দেবো, মানে আর লিখবো না। আরো ভালো হয় যদি এইটা দেখি, এটা আছে দেখো 77.95, এটা পয়েন্ট এগিয়ে এসে হবে 7.795। এক্ষেত্রে কি হচ্ছে, পয়েন্টের পর আমি 2 ঘর নেবো, ঠিক আছে? পয়েন্টের পর দুটো ঘর রাখবো। 3 নম্বর ঘরে আছে 5, তাহলে শর্ত কি বলছে, 3 নম্বর ঘরের সংখ্যা 5 বা 5-এর বেশি হলে, 5 হলেও আমি যদি না নিই, আমি যদি দুটো ঘর অব্দি নিই, তাহলে সেই 2 নম্বর ঘরের সঙ্গে +1 হয়ে যাবে যদি এই সংখ্যাটা আমি না লিখি। আমি লিখতে চাইছি না, তাই যেহেতু এখানে 5 আছে আমি লিখবো না, তাই একে উঠিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এর বদলে +1 যোগ হয়ে যাবে এই 9-এর সঙ্গে। তা 9-এর সঙ্গে 1 যোগ হলে হয় 10, আর হাতে থাকলো 1, ওই 10-এর 1, তাহলে এই 7টা হয়ে যাচ্ছে 8। দেখো, আশা করি বুঝতে পেরেছো, এগুলো সেই ছোট্টবেলার অঙ্ক, মনে পড়ে যাবে একবার দুবার বললেই। ঠিক আছে, এই আমাদের এটা আর লিখবো না, এটা আমাদের কোনো দরকার নেই, বোঝানোর জন্য তোমাদের লিখেছিলাম। এই হচ্ছে আমাদের টেবিল রেডি। এরপর একদম চলে যাব আমরা ডায়াগ্রামে। বেসিক্যালি এখানে স্কেলটা আমরা 10% করে ধরে নিলাম, যেমন ধরেছিলাম ক্যালকুলেশন করেছিলাম ভার্টিক্যাল স্কেলটা, উল্লম্ব স্কেলটা। হরাইজন্টালে যেটা আমরা করলাম, দুটো করে গ্রাফ তো পাশাপাশি আঁকা হবে, মালদার দুটো করে স্তম্ভচিত্র যেহেতু পাশাপাশি আঁকা হবে, মালদার দুটো স্তম্ভচিত্র, উত্তর দিনাজপুর, কলকাতা, হাওড়া সবারই দুটো করে। প্রত্যেকটা স্তম্ভচিত্রের যে গ্যাপ, সেটা গ্যাপটাও আমরা 1 সেন্টিমিটার করে নিচ্ছি, দুটো পাশাপাশি এঁকে তার মাঝখানে একটা করে গ্যাপ হবে। আর যেটা স্তম্ভচিত্রের বেদ যেটা হবে সেটাও আমরা 1 সেন্টিমিটার করে নিচ্ছি। দুটো স্তম্ভচিত্র মানে 2 সেন্টিমিটার। খাতায় যদি করতে বেশি মোটা লাগে তাহলে সেক্ষেত্রে তোমরা 0.5 করে নিতে পারো। মানে এই যে স্তম্ভচিত্রটা আঁকছো, এখানে তো কিছুটা গ্যাপ দিচ্ছ, এটা ধরো 1 সেন্টিমিটারের গ্যাপ
এক্ষেত্রে আমি এই গ্যাপটা 1 সেন্টিমিটারে নিয়েছি। তারপরে এই যে পাশাপাশি দুটো স্তম্ভচিত্রে উঠবে মালদার পুরুষ আর মহিলা, এটাও আমি 1 সেন্টিমিটার নিচ্ছি, এটাও 1 সেন্টিমিটার নিচ্ছি। তারপর আবার 1 সেন্টিমিটার গ্যাপ নিয়ে আবার আমি উত্তর দিনাজপুর এর পুরুষ আর মহিলার বারগ্রাফ তুললাম, সেখানেও 1 সেন্টিমিটার, এই যে এই চওড়াটা 1 সেন্টিমিটার, এটাও 1 সেন্টিমিটার। আবার আমি 1 সেন্টিমিটার গ্যাপ নিচ্ছি, নিয়ে আবার তুলছি। ঠিক আছে? এবার তোমরা যখন খাতায় করবে, তোমাদের যদি মনে হয় যে না আমরা 1 সেন্টিমিটার করে বার ডায়াগ্রাম গুলো তুলবো না, দুটো মিলিয়ে 1 সেন্টিমিটারের বার ডায়াগ্রাম তুলবো, সেক্ষেত্রে তোমরা যেটা করতে পারো সেটা হলো 1 সেন্টিমিটার গ্যাপ নিলে একটা বার ডায়াগ্রাম তুললে 0.5 এর, তার সঙ্গে টাও 0.5 এর, মানে মালদাটা এই সিঙ্গেল বার ডায়াগ্রামটা 0.5, তারপরে সিঙ্গেল বার ডায়াগ্রামটা 0.5। স্তম্ভচিত্র মানে মিশ্র স্তম্ভচিত্রে কিন্তু দুটো বার ডায়াগ্রাম জুড়েই আঁকতে হবে। মালদার জন্য দুটো বার ডায়াগ্রাম হচ্ছে, এই বেদটা প্রত্যেকটা বার ডায়াগ্রামের জন্য যেন বেদটা সমানই থাকে। 0.5 নিলে 0.5 দুটোর জন্য, 1 সেন্টিমিটার নিলে 1 সেন্টিমিটার দুটোর জন্য, আর গ্যাপ যেটা নেবে প্রত্যেকটা স্তম্ভচিত্রের আগে আর পরে সেটাও সেম হতে হবে। গ্যাপ গুলো তুমি 1 সেন্টিমিটার নিলে প্রত্যেকটা গ্যাপ 1 সেন্টিমিটার করে নিতে হবে, আর গ্যাপ যদি 0.5 করে নাও প্রত্যেকটা গ্যাপই 0.5 করে নিতে হবে। ঠিক আছে? চলো তাহলে পুরো ডায়াগ্রামটা এঁকে নিয়ে আমরা বুঝি, আরো সুন্দর বুঝতে পারি। আচ্ছা, এক্ষেত্রে দেখে নাও, এই যে এই এক একটা বার ডায়াগ্রাম যে দুটো পাশাপাশি আঁকা, এইটাই হচ্ছে মিশ্র স্তম্ভচিত্রের প্রধান বৈশিষ্ট্য, যে দুটো বার ডায়াগ্রাম পাশাপাশি কোনো গ্যাপ ছাড়া আঁকা হবে। তো দুটো বার ডায়াগ্রামই মালদার জন্য আঁকা হয়েছে। এই প্লাস প্লাসটা হচ্ছে পুরুষদের জন্য সাইন দেওয়া হয়েছে, আর মাইনাস মাইনাস সাইনটা দেওয়া হয়েছে মহিলাদের জন্য। আমি এখানে সিম্বল দিয়েছি, তোমরা কালার করে দিও, যে কাঠ পেন্সিল কিনেছো বা স্টেপলার কিনেছো। পুরুষদের জন্য স্কাই ব্লু আর মহিলাদের জন্য পিঙ্ক বা এনিথিং, যা কালার দেবে সেটা এখানে রিপ্রেজেন্ট করে দেবে, তাহলেই হবে। আর এই যে বার ডায়াগ্রাম গুলো কোথা থেকে তুললাম, আমি হাওড়াটা পার্টিকুলারলি টেনে দেখিয়ে দিলাম, সবই টেনেছি, হাওড়াটা ভিডিও করে দেখিয়ে দিলাম, যেটা হচ্ছে 83.68 ছিল আমাদের প্রশ্নপত্রের মান, সেটা আমাদের স্কেলে হয়েছিল 8.37। এই বার ডায়াগ্রামটা হচ্ছে প্রথমটা 8.37, আর সেকেন্ড ডেটটা হচ্ছে 7.09, সেকেন্ড ডেটটা 7.09 মহিলাদের। প্রথমেরটা পুরুষদের জন্য বার ডায়াগ্রাম, সেকেন্ড ডেটটা মহিলাদের জন্য। চলো এই হাওড়াটাও আমরা সিম্বল দিয়ে দিই, তোমরা কিন্তু অবশ্যই পারলে কালার করো, কালার করলে দেখতে আরো ভালো লাগে, নাহলে সিম্বল দিয়ে দিলেও হবে। এখানে কোন ডিস্ট্রিক্টকে নির্দেশ করছে সেগুলো লিখে দেওয়া হলো। হ্যাঁ, এটাই বলছিলাম, এই গ্যাপটা দেখো, প্রথমের যে গ্যাপটা সেটাও 1 সেন্টিমিটার দেওয়া, দুটো করে বার ডায়াগ্রামের পরে যে একটা করে গ্যাপ দেওয়া সেটাও 1 সেন্টিমিটার করে দেওয়া, প্রত্যেকটা গ্যাপ কিন্তু এখানে 1 সেন্টিমিটার করে দেওয়া আছে। তোমরা যদি মনে করো গ্যাপটা আমরা 1 সেন্টিমিটার দেবো না, আমরা 0.5 দেবো, তাহলে প্রত্যেকটা গ্যাপই কিন্তু 0.5 করে দিতে হবে। প্রত্যেকটা বার ডায়াগ্রামের যে বেদ মানে যতটা চওড়া করছে, এখানে আমি 1 সেন্টিমিটার করে করেছি প্রত্যেকটা বার ডায়াগ্রাম। নারী পুরুষের বার ডায়াগ্রামের যে বেদটা আমি কিন্তু আলাদা করিনি, সব সেম হবে। নারী আর পুরুষের যে বার ডায়াগ্রাম, মানে একটা বার ডায়াগ্রামে যদি 1 সেন্টিমিটারের টানো, তাহলে প্রত্যেকটা 1 সেন্টিমিটারে বেদ হবে, চওড়াটা 1 সেন্টিমিটারের, মানে এই যে মাপটা মাপছো, এই প্রত্যেকটা বার ডায়াগ্রাম 1 সেন্টিমিটার করে চওড়া হবে। ঠিক আছে? যদি মনে করো না আমি এতটা চওড়া করবো না, প্রত্যেকটা বার ডায়াগ্রাম আমরা 0.5 সেন্টিমিটার করে করবো, তাহলে সেক্ষেত্রে প্রত্যেকটা 0.5 করে হবে। এক্ষেত্রে বলে রাখি, গ্যাপ আর বার ডায়াগ্রামের যে বেদ দুটো গুলিয়ে ফেলো না, এখানে তুমি গ্যাপ 0.5 রেখে বার ডায়াগ্রাম গুলো 1 সেন্টিমিটার করে করতেই পারো, আবার গ্যাপ 1 সেন্টিমিটার রেখে প্রত্যেকটা বার ডায়াগ্রাম 0.5 করে করতেই পারো। ঠিক আছে? গ্যাপের যে সেন্টিমিটারের গ্যাপটা নেবে সেটা যেন সেম হয়, আর বার ডায়াগ্রামের ক্ষেত্রে যতটা চওড়া নিচ্ছ একটা বার ডায়াগ্রাম, প্রত্যেকটাই যেন সেই মানের হয়, এটা মাথায় রেখো। সূচক করবে, হেডিং করবে, স্কেল লিখবে নিচে, এদিকে শিক্ষার হার পার্সেন্টেজে, এদিকে জেলার নাম, আর নিচে জেলা বলে লিখে রাখবে। তোমরা পুরোটাই পেন্সিলে করবে, আমি যেহেতু হোয়াইট বোর্ডে দেখাচ্ছি তাই পেনে করতে হলো। আর চিত্রের ব্যাখ্যা হিসেবে যা দেখছো সেটাই লিখবে। কলকাতার পুরুষ ও নারী শিক্ষার হার সব থেকে বেশি, তার সম্ভাব্য কারণ অনুযায়ী এখানে স্কুল কলেজের পরিমাণ বেশি, এখানকার শিক্ষিত মানুষের হারও বেশি, তাই পরবর্তী প্রজন্মকে শিক্ষা দানের পরিমাণও এখানে বেশি। আবার উত্তর দিনাজপুরে মহিলা বা নারী শিক্ষার হার সব থেকে কম, হয়তো এখানে
সামাজিক ভাবে এই অঞ্চলটা একটু পিছিয়ে, মহিলাদের জন্য আলাদা করে কোনো স্কুল নেই, তার নাম্বার অফ স্কুল অর্থাৎ স্কুলের সংখ্যা যথেষ্ট কম আছে, সেই জন্য তাই এখানে পুরুষের শিক্ষার হার অর্থাৎ উত্তর দিনাজপুরে পুরুষের শিক্ষার হারের সঙ্গে নারীর শিক্ষার হারের যে ব্যবধান সেটাও অনেকটা মিশ্র স্তম্ভচিত্রে কিন্তু ব্যবধানটাও বোঝা যায়। দেখো, অর্থাৎ পুরুষরা শিক্ষিত হলেও মহিলারা অতটা পরিমাণে শিক্ষিত হচ্ছে না। হয় সেখানে মহিলাদের জন্য আলাদা করে যে স্কুল, মহিলা স্কুল, গার্লস স্কুল, সেটার পরিমাণ কম, তাই বাবা মায়েরা স্কুলে পাঠাতে ভয় পান, আর না হলে তাদের মধ্যে জনসচেতনতা তৈরি নেই। যেটাই কম আছে সেটাই তৈরি করতে হবে যাতে নারী শিক্ষাও এখানে বৃদ্ধি পায়। রাদার দ্যান হাওড়া আর কলকাতায় কিন্তু নারী শিক্ষার হার যথেষ্ট বেশি, কিন্তু কোথাও ইকুয়াল নয়। পুরুষ যতটা শিক্ষিত নারী কিন্তু ততটা নয়। তো এইটা যাতে ইকুয়ালিটিতে চলে আসে সেদিকেও দেখতে হবে। তো আমরা চিত্রের ব্যাখ্যায় যেটা লিখবো, কলকাতা ও হাওড়ায় নারী এবং পুরুষের শিক্ষার হার যথেষ্ট বেশি, এবং উত্তর দিনাজপুরে নারী শিক্ষার হার সব থেকে কম দেখা যায়। সেই জন্য উত্তর দিনাজপুরে পুরুষের শিক্ষার হারের সঙ্গে নারীর শিক্ষার হারের যথেষ্ট পার্থক্য এখানে দেখা গেছে। এটুকুনি চিত্রের ব্যাখ্যায় লিখলেই হবে। সম্ভাব্য কারণ হিসাবে কলকাতা এবং হাওড়ায় নারী এবং পুরুষের শিক্ষার হার যথেষ্ট বেশি, কারণ এখানে স্কুলের সংখ্যা যথেষ্ট বেশি, এখানকার জনগণ অনেক সচেতন। আবার উত্তর দিনাজপুরে হয়তো গার্লস স্কুলের সংখ্যা অনেক কম, জনসচেতনতা এখানে অনেক বাড়াতে হবে। এইভাবে লিখে দিও, তাহলেই তোমরা ফুল মার্কস পেয়ে যাবে পরীক্ষায়। ঠিক আছে, আজকের ক্লাস এখানেই শেষ হলো।